আচ্ছা, বাংলা সাহিত্যের এমন একটা মহাকাব্যের কথা ভাবা যাক, যেটা কিনা শত শত বছর ধরে আমাদের কাছ থেকে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তারপর একদিন প্রায় অবিশ্বাস্যভাবেই সেটা আবার আমাদের মাঝে ফিরে এলো। চলুন আজ আমরা সেই হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের অসাধারণ জগতে ডুব দিই। প্রশ্নটা শুনলেই কেমন অবাক লাগে, তাই না? কিভাবে ৫০০ বছরের পুরনো একটা পুঁথি, যেটা কিনা বাংলা সাহিত্যের পুরো ইতিহাসটাকেই নতুন করে চিনতে শেখালো, সেটার খোঁজ মিলল এক গ্রামের সাধারণ একটা বাড়ির গোয়াল ঘরের মাছা থাকে? এই আশ্চর্য আবিষ্কারের গল্প দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো আমাদের প্রথম পর্বের ফোকাস হচ্ছে ঠিক এই জায়গাটাতেই, মানে এই ঐতিহাসিক অনুসন্ধানের গল্পটা। এটা কিন্তু শুধু একটা পুরনো পুঁথি খুঁজে পাওয়ার গল্প নয়, এটা হলো বাংলা সাহিত্যের প্রায় হারিয়ে যাওয়া একটা অধ্যায়কে পুনরুদ্ধারের এক রোমাঞ্চকর কাহিনী। একবার এই টাইমলাইনটা দেখুন, পুরো সিনেমার মতো ব্যাপার। ভাবুন একবার, চতুর্দশ বা পঞ্চদশ শতকে বরুচণ্ডীদাস এই কাব্যটা লিখলেন, আর তারপর কয়েকশো বছর ধরে এটা পুরোপুরি হাওয়া, কেউ জানত না এর অস্তিত্বের কথা। এরপর ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্যভবল্লভ বাঁকুড়ার কাকিলিয়া গ্রামের এক গোয়ালঘরের মাচা থেকে এই অমূল্য পাণ্ডুলিপিটা খুঁজে পান। আর সব শেষে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন এটাকে বই আকারে প্রকাশ করল, তখন বাংলা সাহিত্য জগতে যেন এক নূতন দিগন্ত খুলে গেল। তো এই যে পুঁথিটা পাওয়া গেল, সে তো গেল, কিন্তু এর ভেতরে আসলে আছেটা কি? আবিষ্কারের গল্প তো আমরা শুনলাম, এবার চলুন কাব্যটার মূল পরিচয়ের দিকে নজর দেওয়া যাক। ঠিক কি এই শ্রীকৃষ্ণ কীর্তন? আসুন এক ঝলকে এর পরিচয়টা দেখে নিই। এর স্রষ্টা হলেন বরুচণ্ডীদাস, আর সময়টা চৈতন্যদেবেরও আগে, মানে প্রাক চৈতন্য যুগ। এর ধরনটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং, নাট্যগীতি, মানে সোজা কথায় গান আর অভিনয়ের একটা মিশেল। চরিত্র কিন্তু হাতে গোনা, মাত্র ৩টি: কৃষ্ণ, রাধা, আর তাদের মধ্যে সংযোগ স্থাপনকারী দুটি বরায়। আর হ্যাঁ, গল্পের মূল অনুপ্রেরণা এসছে ভাগবত পুরাণ আর জয়দেবের গীতগোবিন্দ থেকে। আচ্ছা, এইসব ঐতিহাসিক তথ্য তো হলো, এবার চলুন সরাসরি ঢুকে পড়া যাক কাব্যটার একেবারে ভেতরে, এর হৃদয়ে। আর এর হৃদয়ে যা আছে তা হলো রাধা আর কৃষ্ণের জটিল সম্পর্ক। তবে এখানে কিন্তু দেবদেবীর আসনে বসে থাকা কোনো প্রেম লীলা নেই, আছে একেবারে মাটির পৃথিবীর টানাপোড়েন। এইখানে চরিত্র দুটোর মধ্যে যে কি অসাধারণ একটা কন্ট্রাস্ট দেখুন। একদিকে কৃষ্ণ, যিনি একই সাথে প্লেফুল, রসিক, আবার কখনো কখনো ছলচাতুরিও করছেন। তার মধ্যে ঐশ্বরিকতার চেয়েও মানুষের দোষগুণগুলোই যেন বেশি করে ফুটে উঠেছে। আর অন্যদিকে রাধা, লজ্জা, অভিমান আর সমাজের ভয়ে একেবারে সংকুচিত। এই দুই ভিন্ন মেরুর আকর্ষণ বিকর্ষণই কিন্তু গল্পটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যায়। এই কথাটা, এই যে কোটটা দেখছেন, এটা কিন্তু কাব্যটার একেবারে আসল সুরটাকে ধরে ফেলেছে। এখানে প্রেম মানে স্বর্গীয় কোনো অনুভূতি নয়, বরং মাটির পৃথিবীর রক্ত মাংসের মানুষের তীব্র এক আবেগ। পরের যুগের বৈষ্ণব সাহিত্য থেকে এখানেই শ্রীকৃষ্ণ কীর্তন একদম আলাদা, আর এই কাঁচা বাস্তব চিত্রণই এর আসল শক্তি। প্রেমের এই গল্পটা তো আমরা বুঝলাম, কিন্তু গল্পটা বলা হয়েছে কিভাবে? মানে এর লেখাটা কেমন, ভাষাটাই বা কীরকম? চলুন সেই দিকে একটু নজর দিই, কারণ এখানেই লুকিয়ে আছে এর সাহিত্যিক গুরুত্বের আরও একটা বড় দিক। পুরো কাব্যটা আসলে ১৩টা পর্বে ভাগ করা, অনেকটা যেন একটা নাটকের ১৩টা অঙ্ক। শুরুটা হয় জন্মখণ্ড দিয়ে, তারপর গল্প এগোয় নানা নাটকীয় পর্বের মধ্যে দিয়ে, যেমন তাম্বুলখণ্ডে পানের ছুতোয় প্রেম নিবেদন, দানখণ্ডে শুল্ক যাওয়ার নামে রাধার পথ আটকানো, বা নৌকাখণ্ডে কৃষ্ণের ইচ্ছে করে ঝড় তুলে রাধার কাছাকাছি আসার চেষ্টা। এই ছোট ছোট ঘটনাই শেষে রাধার বিরহ আর মিলনের দিকে গল্পকে নিয়ে যায়। ভাষার দিক থেকে দেখলে তো এটা একটা আস্ত টাইম ক্যাপসুল। এটা লেখা হয়েছে প্রাচীন বাংলায়, যা আজকের বাংলার থেকে বেশ অনেকটাই আলাদা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা প্রায় পুরোটাই সংলাপ নির্ভর, যেন একটা নাটক পড়া হচ্ছে। আর এর শব্দগুলো সব গ্রাম বাংলার মাটির কাছাকাছি শব্দ, মানুষের মুখে মুখে চলা উপমা, যা ৫০০ বছর আগের সমাজটাকে চোখের সামনে জীবন্ত করে তোলে। এতক্ষণ তো আমরা কাব্যটা নিয়ে অনেক কিছুই জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন শ্রীকৃষ্ণ কীর্তনকে বাংলা সাহিত্যের এত বড় একটা মাইলস্টোন বলা হয়? এর গুরুত্বটা ঠিক কোথায়? এর উত্তরটা সত্যি বলতে খুবই সোজাসাপটা আর ভীষণ গুরুত্বপূর্ণ। চর্যাপদের পর আমাদের বাংলা ভাষার যদি একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন থাকে, তবে সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন। আমাদের আজকের ভাষার শেকড় কোথায় তা বুঝতে হলে এই কাব্যকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। এর প্রভাব যে কত গভীর সেটা একটু ভাবা যাক। এটা ছিল পরবর্তীকালের বিশাল বৈষ্ণব পদাবলী সাহিত্যের, বলা যেতে পারে একেবারে ভিত্তিপ্রস্তর। শুধু সাহিত্য কেন, এটা মধ্যযুগের গ্রাম বাংলার একটা জ্বলজ্বন্ত ছবি,
সেই সময়ের সমাজ, নিয়মকানুন, মানুষের ভাবনা চিন্তা সব কিছুর একটা দলিল। ভাষা থেকে সমাজ, সাহিত্য থেকে ইতিহাস সবকিছু বোঝার জন্যই শ্রীকৃষ্ণ কীর্তন এক অপরিহার্য সেতু। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? শ্রীকৃষ্ণ কীর্তন কি শুধুই রাধাকৃষ্ণের সেই মাটির কাছাকাছি ভালোবাসার গল্প, নাকি তার চেয়েও বেশি কিছু? হয়তো এটা একটা আয়না, যে আয়নায় আমরা মধ্যযুগের সমাজ আর তার মানুষগুলোকে স্পষ্ট দেখতে পাই। আর সম্ভবত এই দুই পরিচয়ের মিশে যাওয়ার মধ্যেই এর আসল জাদুটা লুকিয়ে আছে।